তারপরে হচ্ছে ব্র্যান্ড বিল্ডিং অ্যান্ড অ্যাওয়ারনেস। আমি ডিজিটাল মিডিয়া ব্যবহার করে আমার ব্র্যান্ড বিল্ডিং করতে পারবো এবং অ্যাওয়ারনেস করতে পারবো। তো এই বিষয়গুলা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং এর সুবিধা। এখন এই ডিজিটাল মার্কেটিং আজকের কিছু বিষয় আমরা শিখবো। আজকে প্রথম ক্লাস, আপনি খুব বেশি গেলে আপনি নিজেও অ্যাবজর্ব করতে পারবেন না। আরেকটা বিষয়, আপনি কি নোট হাতে, নোট কলম খাতা আছে তো সাথে? জি আছে। যে আপনি নোট রাখবেন। তারপরেও আরেকটা বিষয় বলে দিচ্ছি, আমার এই আমি যে রেকর্ড করছি, রেকর্ডিংটা আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ডেভেলপিং বাংলাদেশ। ওই চ্যানেলে প্রচার করবো, জি প্রচার হবে, তো আপনি পরবর্তীতে চ্যানেল থেকেও দেখে নিতে পারেন। তারপরেও নোট রাখবেন। চ্যানেল থেকে দেখাটা বেশি কার্যকরী না, আপনি হাতের কাছে নোট রেখে প্রথম দিন আমি কি কি পড়াইলাম ওই বিষয়গুলো নোট রাখবেন। আমরা কিন্তু দ্বিতীয় দিন যখন ক্লাস শুরু করব, আমি প্রথম দিনে আপনি কি কি শিখলেন, কি কি বিষয়গুলো আপনার মনে আছে, এর উপর একটা রিভিউ নেব প্রথম 10 থেকে 15 মিনিট। সুতরাং আপনি যদি ক্লাসে মনোযোগী না হন, নোট না রাখেন, তাহলে কিন্তু বলতে পারবেন না। এবং এন্ড অফ দ্য সেশন জি আপনি দেখবেন যে কোনো কিছুই শেখেন না। তো এটা নোট রাখবেন। তো এখন আমরা এখানে যে বিষয়গুলা একেবারে একটা প্র্যাকটিক্যাল ক্লাসের সামনাসামনি চলে আসছি। এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা জানি যেসব মানে প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা কোনো কিছু সার্চ করি, ওগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনে জি যেই শব্দটা লিখে আমরা সার্চ করি তাকে বলা হয় কিওয়ার্ড। তারপরে আমরা সার্চ ইঞ্জিন যেন আমার অ্যাডটা, আমার ব্লগটা, আমার পোস্টটা সবার আগে দেখায়, এর জন্য সার্চ ইঞ্জিনকে যেভাবে তথ্য দিতে হয়, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই রকমের। একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন আর একটা অফ পেজ অপটিমাইজেশন। কন্টেন্ট কি জি আমরা অলরেডি বলেছি, কন্টেন্ট হচ্ছে একটা লেখা হতে পারে, একটা কন্টেন্ট, একটা ছবি একটা কন্টেন্ট হতে পারে, একটা ভিডিও একটা কন্টেন্ট হতে পারে। মানে যার মাধ্যমে আমি আমার পণ্যের প্রচার করবো, ওইটা হচ্ছে কন্টেন্ট। অন পেজ অপটিমাইজেশন কি? অন পেজ অপটিমাইজেশন হচ্ছে আমার ফেসবুকের পেজের মধ্যে আমি যখন পোস্ট লিখবো, ওই অবস্থায় আমার লেখা, লেখার সাথে ট্যাগ ব্যবহার করা, হ্যাশট্যাগ ব্যবহার করে না, এই হ্যাশট্যাগ ব্যবহার করা। জি তারপরে আমি যেই ছবিটা ব্যবহার করব, ওই ছবিটার প্রপার্টিজে গিয়ে হ্যাশট্যাগ ব্যবহার করা বা টাইটেল ব্যবহার করা, আমার ডেসক্রিপশনটা ব্যবহার করা। আবার আমি যদি ওয়েবসাইটের কথা বলি, তাহলে আমি ওয়েবসাইটে যখন কোনো কিছু পোস্ট লিখবো, ওইটার একটা মেটা টাইটেল দেয়া, মেটা ডেসক্রিপশন লেখা। তারপরে ওই টাইটেলের মধ্যে সাবটাইটেল গুলোর মধ্যে আমার কিওয়ার্ড গুলো ব্যবহার করা। এবং এই কিওয়ার্ডটা যেন একাধিকবার অথবা অন্তত 7, 8, 10 বার রিপিট হয়, এটার দিকে খেয়াল রাখা। আবার রিপিট এমন ভাবে করা যাবে না, ইররিলেভেন্ট রিপিট করা যাবে না। আমার যদি মানে পোস্টটা, ব্লগ পোস্টটা যদি আমার 500 ওয়ার্ড হয়, তাহলে আমারটা হয়তো 2 বার ব্যবহার করবো আমি একটা কিওয়ার্ড। যদি 1000 ওয়াট হয়, তাহলে আমি 3 থেকে 4 বার ব্যবহার করতে পারবো। তো মাত্রাটা বুঝে ব্যবহার করা। এই যেই মানে যেভাবে উপস্থাপন করলে সার্চ ইঞ্জিন আমার এই কন্টেন্টটাকে ইন্ডেক্স করে নিবে, এটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন। আমরা এগুলো প্রত্যেকটা জি প্র্যাকটিক্যালি দেখবো কিভাবে করবো। আর অফ পেজ অপটিমাইজেশন কি? অফ পেজ অপটিমাইজেশন হচ্ছে ওই যে আমরা কিওয়ার্ড সার্চ করে বললাম না, যে আমার কম্পিটিটর, তার ওয়েবসাইট, সে আমার সাথে বেশি জি পরিমাণে সেল করতেছে, সে আমার সাথে বেশি পরিমাণে বায়ার পাচ্ছে, কেন পাচ্ছে? তা এই নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সুতরাং আমি প্রথমে গিয়ে তার ওয়েবসাইটটা দেখবো, যে তার ওয়েবসাইটের মধ্যে কতগুলো ব্যাকলিঙ্ক আছে, মানে কোথায় কোথায় তার ওয়েবসাইটটা লিঙ্ক জেনারেট করে আছে। আমরা কি করব, ওই সব জায়গায় গিয়ে আমাদের ওয়েবসাইটটাও লিঙ্ক জেনারেট করবো একই কিওয়ার্ড। এবং তার যদি থাকে 5টা, আমি করব 10টা। তার যদি থাকে ধরেন ডোমেইন অথরিটি 30, আমি করব ডোমেইন অথরিটি 40। এরকম জায়গায় তাইলে তার সাথে বেশি পরিমাণ এবং তার সাথে বেশি ডোমেইন অথরিটি জায়গার যদি আমি ব্যাকলিং জেনারেট করতে পারি, তাইলে ওভার এ পিরিয়ড অফ টাইম, আগামী 2-3 মাসে তাকে ছাড়াইয়া আমার ওয়েবসাইটটা বেশি ট্রাফিক, আমার ওয়েবসাইটটা বেশি পরিমাণে কাস্টমার জেনারেট করবে, বেশি পরিমাণে সেল হবে। এই যে ব্যাকলিং জেনারেশন বললাম, বা অন্য জায়গায় মানে গেস্ট পোস্টিং বললাম, এই লিঙ্ক গুলা জেনারেট করাই হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। আমরা হাতে কলমে বিষয়গুলো শিখবো। আরেকটা হচ্ছে সার্চ ভলিউম। যে কোনো কিওয়ার্ড 1 মাসে একটা দেশের মধ্যে কি পরিমাণ মানুষ সার্চ করলো, এটা কিন্তু আমরা চাইলেই দেখতে পাবো। এটাকে বলা হয় আমাদের এই সার্চ ভলিউম। আমরা প্রথম আজকে চলেন, আজকে আমরা এই প্র্যাকটিক্যালটা দেখেই ক্লাসটা শেষ করব। চলেন আমরা এইচ র্যাপস নামে একটা ওয়েবসাইট আছে, এইচ র্যাপস করব। হচ্ছে এইচ র্যাপস, এইচ র্যাপস, আপনি এটা নোট রাখেন।
হ্যাঁ, এই এইচ র্যাপসে যখন আসবেন, এখানে এসে সবার নিচে যদি চলে যাই, ধরেন এখানে হচ্ছে এই এই সবগুলা সার্ভিস, আমরা সবগুলা তথ্য ওনার কাছে পাবো, এইচ র্যাপসে পাবো। এখানে প্রথমে আমরা একটা জিনিস জি। হচ্ছে কিওয়ার্ড জেনারেটর। কিওয়ার্ড জেনারেটর হচ্ছে, কিওয়ার্ড ধরেন জেনে। আমরা যেমন উদাহরণ দিচ্ছিলাম যে হাত ঘড়ি, রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচ উদাহরণ দিচ্ছিলাম না। এই রিস্ট ওয়াচ আমরা প্রথমে দেখব জি। বাংলাদেশে কি পরিমাণে সার্চ রিস্ট ওয়াচ লেখে। ফাইন, এই দেখেন, এই রিস্ট ওয়াচ শব্দটা লিখে 1200 মানুষ, মানে 1.2 কে, মানে কত, 1200, 1200 মানুষ এক শুধু এক রিস্ট ওয়াচ, 1200 মানুষ সার্চ দিয়েছে গত এক মাস। এটা হচ্ছে মান্থলি সার্চ বলবো। রিস্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ লেখে 450 জন গত এক মাসে সার্চ দিয়েছে। রিস্ট ওয়াচ ফর মেন লেখে 200 মানুষ সার্চ দিয়েছে। টাইটান রিস্ট ওয়াচ প্রাইস ইন বাংলাদেশ লেখে 90 জন মানুষ সার্চ দিয়েছে। এভাবে যে কোনো কিওয়ার্ড, যে কোনো শব্দ আমরা কি পরিমাণে সার্চ পয়েন্ট, মানে সার্চ ভলিউমটা আমরা খুব সহজেই জানতে পারবো। এই এইচ রেফ, এইচ রেফসে আসলাম, এসে আমরা কিওয়ার্ড জেনারেটরে আসলাম। কিওয়ার্ড জেনারেশন লিখে আমরা আমাদের যেই শব্দটা, মানে যেই কিওয়ার্ডটা আমি সার্চ করব, ওই কিওয়ার্ডটা লিখলাম। এবং পাশাপাশি হচ্ছে কোন দেশের সার্চটা দেখবো, যেমন বাংলাদেশেরটা দেখলাম, চলেন চলেন দেখে একটু ইউনাইটেড স্টেটসে দেখি, আমেরিকায় কি পরিমাণ মানুষ রিস্টোয়ার্স লেখে। আমরা যখন ইউনাইটেড স্টেটসে দেখলাম, আমাদের বাংলাদেশে ছিল 1200 মানুষ। এখানে আমেরিকায় দেখেন গত এক মাসে 5500 মানুষ রিস্টোয়ার্স লেখে সার্চ দিয়েছে। রিস্টোয়ার্স ফর মেন আমরা দেখছিলাম 500, এখানে আছে 1100 মানুষ রিস্টোয়ার্স থেকে সার্চ দিয়েছে। আমাদের রিস্টোয়ার্স ফর উইমেন এটা ছিল 200, এখানে আমেরিকাতে হচ্ছে 700 মানুষ থেকে সার্চ দিয়েছে। এভাবে আমি চাইলেই যেই দেশের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব, কিওয়ার্ড, হ্যাঁ, অ্যানালাইসিস করব, ওই দেশে ওই কিওয়ার্ডটা কি পরিমাণ মানুষ সার্চ দেয়, ওটা কিন্তু চাইলেই জানতে পারবো। তো আমরা এভাবে অনেকগুলা, শুধু রিস্ট ওয়াচের উপরে দেখেন কিওয়ার্ড গুলা কি কি কিওয়ার্ড জেনারেট করছে, কিন্তু এখানে আমরা রিস্ট ওয়াচের মধ্যে জি। রিস্ট ওয়াচ ফর মেন, রিস্ট ওয়াচ ফর উইমেন, উইমেন রিস্ট ওয়াচ, উইমেন রিস্ট ওয়াচ, ডিজে রিস্ট ওয়াচ, এরকম অনেকগুলা কিওয়ার্ড দিয়ে কিন্তু মানুষ সার্চ দেয়। তা আমি যদি রিস্ট ওয়াচ বা হাত ঘড়ির কোনো বিজ্ঞাপন তৈরি করি, তাইলে আমার ওই বিজ্ঞাপনের মধ্যে এই রিস্ট ওয়াচ লিখবো, একটা কিওয়ার্ড এক জায়গায় ব্যবহার করব, পরের লাইনে বা আরেক জায়গায় আমি রিস্ট ওয়াচ ফর মেন ব্যবহার করব, আবার আরেকটু পরে আরেকটা প্যারাগ্রাফে যে রিসোর্স ফর উইমেন ব্যবহার করব। এইভাবে যদি আমি ক্রমান্বয়ে এরকম 5টা কিওয়ার্ড এখান থেকে ব্যবহার করি, তাইলে আমার যেই শব্দটা লিখে সার্চ দেখ, আমার ওই একটা কিন্তু দেখাবে না। আর আমি যদি এই কিওয়ার্ড গুলা না জি। জানি, কিওয়ার্ড গুলা যদি আমার কন্টেন্টে ব্যবহার না করি, তাহলে কিন্তু আমার এই, আমি শুধু রিস্ট ওয়াচ হয়তো লিখলাম, অথবা ধরেন লেডিস ওয়াচ লিখলাম, জেন্টস ওয়াচ লিখলাম, যেগুলা কিন্তু কেউ লিখে সার্চ দেয় না। এখানে কি আছে লেডিস ওয়াচ? লেডিস ওয়াচ কিন্তু নাই। এটা লেখা হচ্ছে রিস্ট ওয়াচ ফর মেন আর রিস্ট ওয়াচ ফর উইমেন। তো সুতরাং এক্সাক্ট কিওয়ার্ডটা যেটা লেখা সার্চ হয়, আমি ওইটাই লিখতে পারি। আমি যদি আমার মন করা একটা কিওয়ার্ড লিখে দেই, তাইলে কিন্তু এটা সার্চ সার্চ ভলিউম আসবে না, ট্রাফিক অ্যাট্রাকশন করবেন। আপনি কি বুঝতে পারছেন? জি। সুতরাং এখানে আমরা প্র্যাকটিক্যালি দেখলাম। আর এখানে তিনটা ইনফরমেশন আছে। একটা হচ্ছে এই, এটা হচ্ছে ভলিউম, মানে হচ্ছে এক মাসে এই কিওয়ার্ডটা কি পরিমাণে মানুষ দেখলে। আরেকটা হচ্ছে কেডি, এই কেডিটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি। আমি যদি এই রিস্টওয়াচ শব্দটা দিয়ে, রিস্টওয়াচ কিওয়ার্ডটা দিয়ে গুগলে র্যাঙ্ক করতে চাই, তাইলে আমার কি পরিমাণ কষ্ট হবে, ডিফিকাল্ট। এটা হচ্ছে কেডি। এখানে কেডি দেখেন 74, মানে আমেরিকাতে আপনি কোন সাইট পাবলিশ করে রিস্টোয়াসের জন্য গুগল সার্চ রেজাল্টের মানে 1 নম্বরে আসা খুবই ডিফিকাল্ট হবে, মানে 74, 100-র মধ্যে 74 হচ্ছে ডিফিকাল্টি। কিন্তু আমরা বাংলাদেশে কত দেখছিলাম, আমরা চলেন বাংলাদেশে দেখি কত। জি। আমরা বাংলাদেশে দেখছি কেডি মাত্র 4।
তো আপনার কি মনে হয় যেখানে ডিফিকাল্টি ৭৪ আর যেখানে ডিফিকাল্টি ৪, কোথায় র্যাঙ্ক করা সহজ হবে? বাংলাদেশে। বাংলাদেশ। তো আমি যদি বাংলাদেশে রিস্ক ওয়াচের জন্য কোনো ইয়ে লিখি, তাহলে আমি ইজিলি, সাধারণত এই ডিফিকাল্টি গুলা কেডি যদি ১০-এর নিচে থাকে এগুলা সহজ, আর যেগুলা ১০-এর উপর থেকে যত উপরে যাবে এগুলা তত কঠিন। তো বাংলাদেশে আমি রিস্ক ওয়াচের উপরে ধরেন হয়তো একটা মানে ওয়েবসাইট করলাম, করে আমি ২টা বা ৪টা ব্যাকলিঙ্ক জেনারেট করলেই আমার এই সাইটটা র্যাঙ্কে চলে আসবে রিস্ক ওয়াচের জন্য। র্যাঙ্কে চলে আসলে কেউ যখন গুগলে গিয়ে রিস্ক ওয়াচ লিখে সার্চ দিবে, বাংলাদেশের ভিতর থেকে যারা সার্চ দিবে তাদেরকে গুগল আমার সাইটটা সহজে দেবে।